রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে? দেখুন, রাজ্যপাল সম্পূর্ণ আপত্তিকর আচরণ করছেন। তিনি যে কথাগুলি বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই, ভিত্তিহীন কিছু কথা। বিজেপি যেগুলো বলছে, আচ্ছা, হ্যালো, চেক হ্যালো। যাবো? কি হয়েছে? সবার ঠিক আছে তো? কোন রাজ্যপাল যে কথাগুলি বলছেন এগুলো ভিত্তিহীন কথা, বিরোধীদের কথা, বিজেপির কথা। বিজেপি গোহারা হারার পর পরাজয় থেকে নজর ঘোরাতে, নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতে যে নাটক করছে, সেই নাটকে সঙ্গত দিচ্ছেন রাজ্যপাল, যিনি বুকে পদ্মফুল চিহ্ন, বিজেপির প্রতীক চিহ্ন নিয়ে তার ছবিও আমরা দেখেছি। ফলে রাজ্যপাল পক্ষপাতদুষ্ট কাজ করছেন, অবাস্তব ভিত্তিহীন কথা বলছেন, বিরোধীদের প্রচারে সাহায্য করছেন, বিরোধীদের ভিত্তিহীন অভিযোগগুলোর প্রতিধ্বনি করছেন। তিনি আরো বেশি করে দিল্লির বিজেপির গুডবুকে থাকতে চাইছেন, কারণ তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ আছে যেগুলি রাজ্যপাল পদ থেকে তার পদচ্যুত হলে বা রাজ্যপাল পদ তার কাছে অতীত হয়ে গেলে বেশ কিছু ফৌজদারি মামলা, অত্যন্ত গুরুতর কিছু সমস্যার বিষয় আছে। ফলে এখন তিনি মনে প্রাণে বিজেপির গুডবুকে থেকে, দিল্লির গুডবুকে থেকে তিনি রাজ্যপাল পদটা রাখতে মরিয়া। সেই জন্য আরো বেশি বেশি করে তিনি বিজেপি সাজছেন। বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপাল সেটার উত্তর না দিয়ে অন্য একটা চিঠি দিলেন, কোথাও সেটা জটিলতা বাড়তে পারে বিধায়কদের শপথ গ্রহণ? রাজ্যপাল একাধিক ক্ষেত্রেই মসৃণ কাজকর্মের বদলে জটিলতা বাড়িয়েছেন। এখন যে জায়গাটায় উনি অপ্রয়োজনীয়, যেখানে ওনার কোনো বাধ্যতামূলক জায়গা নেই, সেই সমস্ত জায়গায় উনি জোর করে ঢুকতে চাইছেন, জটিলতা তৈরি করতে চাইছেন। এগুলো অনভিপ্রেত, অবাঞ্ছিত। কিন্তু তিনি বিজেপির গুডবুকে আবার সক্রিয় হওয়ার জন্য, বিজেপির লোক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এই ধরনের কীর্তিকলাপ করে যাচ্ছে। অবস্থানের জায়গা বদলের প্রস্তাব নিয়ে শুভেন্দু অধিকারী আদালতকে জানিয়েছেন। রাজভবনের বদলে তারা রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে অবস্থান করতে চান। এরা যখন বিরোধী দলনেতা আদালতে গিয়েছেন, আদালতকে প্রথমে বলেছিলেন রাজভবনের সামনে করব। ফলে এইসব মামার বাড়ির আবদার তখন আদালত এন্টারটেন করেনি, রিজেক্ট করে দিয়েছে। এরপরে আবার একটি নতুন আবদার নিয়ে গেছেন, অমুক জায়গায় বসবো। যেহেতু আদালতে বিচারাধীন, এখানে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তাদের বক্তব্য আদালতকে জানাবেন। বারবার বলছি, আসলে বিজেপি নেতারা নিজেদের যে ভরাডুবি হয়েছে এবং দলের বিজেপির কর্মী সমর্থকদের কাছে এই নেতাদের নেতৃত্ব কোয়েশ্চেনেবল হয়ে গিয়েছে, প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। তার থেকে নজর ঘোরাতে এরা এইসব নাটকের কাণ্ড কারখানা করছে। গঙ্গার ধারে অনেক জায়গা আছে, গঙ্গার ধারে মন ভালো লাগবে, বসে থাকবেন অমুক। তো এখানে ওখানে এইসব আবেদন ন করে, যাদের একটু বসা টসার ইচ্ছা, কোথাও নাটক করার ইচ্ছা, তো গঙ্গার ধারে গিয়ে বসুন। ওখানে গঙ্গার ধারে একটা হালকা বৃষ্টি বাদলা মেঘলা অমুক তমুক, নৌকো থাকবে, মাঝে মাঝে নৌকো চড়তে পারবেন। তো ওইসব জায়গায় ওনারা যান। লাগাতার হিংসার অভিযোগ করছেন, ভোট পরবর্তী হিংসা চলছে তৃণমূল কংগ্রেসে। আমরা আবার বলছি, ভোট পরবর্তী কোনো হিংসা তৃণমূল কংগ্রেস করেনি। বিজেপি বনাম বিজেপি বহু জায়গায় চলছে। পশ্চিমবঙ্গে একজন মাত্র লোক প্রকৃত ঘর ছাড়া, তার নাম দিলীপ ঘোষ। তাকে সুকান্ত মজুমদাররা মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে পাঠিয়ে দিয়েছেন অন্য জায়গায় হারাবার জন্য। বিজেপি বনাম বিজেপি চলছে। কোথাও কোথাও আবার বিজেপি, সিপিএম, কংগ্রেস বা অন্য কোনো দল মিলে হেরে যাওয়ার অবসাদ থেকে প্ররোচনা দিচ্ছে, গন্ডগোল করছে, তৃণমূলকে অ্যাটাক করছে। তৃণমূল কেন গন্ডগোল করবে? বিপুলভাবে তৃণমূল সফল।
মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আরো ভালো করে উন্নয়নের কাজ করতে হবে, কোথাও কোনো রকম অসহিষ্ণু ভাব বা ঔদ্ধত্য দেখানো যাবে না। তৃণমূল কংগ্রেসের পরিবার সেটা করছেও না। ফলে পায়ে পা দিয়ে ঝগড়া করে, এই যে হেরে গেছে এরা, হেরে গেছে, তার থেকে নজর ঘোরাতে এই সন্ত্রাস, ঘর ছাড়া, আরে কে ঘর ছাড়া? কয়েকজনকে খাইয়ে পরিয়ে অকারণ বাড়ির থেকে দূরে এনে রেখেছে নাটক করবার জন্য, নিজেরা খাইয়ে পরিয়ে রেখেছে, এসি বাসে কলকাতা ঘোরাবে বলে নিয়ে এসে রেখেছে, কবে কোন দিন চিড়িয়াখানা নিয়ে যাচ্ছে, কবে কোন দিন অন্য জায়গায় ঘোরাচ্ছে, এইসব নাটক করে বেড়াচ্ছে। তাদের বাড়ি ফিরিয়ে দিলেই তারা বাড়ি ফিরে যাবে। নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য, ঢাকার জন্য কিছু লোককে এনে বা নিজেদের গোষ্ঠীবাজিতে যাদের অসুবিধা হচ্ছে তাদের তুলে এনে রেখেছেন। তো এখন তাদেরকে এসি বাসে করে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে যাচ্ছে। তারা বলছে নতুন করে চিড়িয়াখানায় কি দেখবো, বিজেপি অফিসেই তো আমাদের রেখেছে, এর বাইরে চিড়িয়াখানায় নতুন কি পাবো? তো এদেরকে দিয়ে যদি ঘর ছাড়া নাটক করা হয় তো এগুলোর কোনো ভিত্তি আছে নাকি? সুকান্ত মজুমদার বলেছেন যে সিবিআই জাল বিস্তৃত করলে প্রতি জেলা থেকে নেতারা ধরা পড়বে। এত চোর ধরার জন্য কত বড় পরিকাঠামো দরকার জানি না। সুকান্ত মজুমদার তিনি তারা ভোটের আগে যে কথাগুলো বলেছেন, এই যে সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি, হ্যান পাঠাচ্ছি, ত্যান পাঠাচ্ছি, যাদের বিরুদ্ধে ওনাদের দল চোর বলতেন, ভিডিও দেখাতেন, তাদেরকে নেতা বানালে অসুবিধা হয় না। আর এই যে রাজনৈতিকভাবে পারেন না, সংগঠন করতে পারেন না, সুকান্ত মজুমদার এমন একটা দলের সভাপতি, তারা অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারে না, কমিটি নেই, সাধারণ কর্মীরা বলছে নেতারা ব্যর্থ, আদি বিজেপি বলছে সুকান্ত বাবুরা ব্যর্থ। তো সুতরাং সুকান্ত বাবু নিজের চেয়ার নিয়ে টলমলো, এখন আবার সিবিআই ইডি দেখিয়ে চমক ধমকের রাজনীতি করতে যাচ্ছেন। যত বেশি করবেন তত বেশি ডুববেন। আসলে সুকান্ত বাবুদের এখন নিজেদের ব্যর্থতা, নিজেদের কর্মীদের কাছে, বিজেপির মধ্যে, আদি বিজেপির কাছে, আরএসএস এর কাছে তাদের গ্রহণযোগ্যতা চলে গিয়েছে, তাদের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা চলে গিয়েছে। তা সেই কারণেই ওই নানা গল্প, আর আবার সেই সিবিআই ইডি কেন দল দিয়ে হচ্ছে না, মানুষের ভোটে হচ্ছে না, কেন্দ্রের নির্বাচন কমিশন দিয়ে হচ্ছে না, কেন্দ্রের বাহিনী দিয়ে হচ্ছে না, এখন আবার সেই সিবিআই ইডি গল্প, যত বেশি বলবে তত বার ডুববে। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর মধ্যে তো অনুপ্রেরণায় কাটমানি হয় এই রাজ্যে, আইপিএসদের দিয়ে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কাজ করা। আমাকে এই প্রশ্নগুলো করার আগে সুকান্ত মজুমদারকে কি আপনারা জিজ্ঞাসা করেছেন যে এই কথাগুলো ধারাবাহিকভাবে বলে যাওয়ার পর ওনার নেতৃত্বে ভোটে বিজেপি ডুবলো কেন, এটা জিজ্ঞাসা করেছেন? ভোটের প্রচারে এই যে আপনি কথাগুলো বললেন একটাও তো নতুন নয়। এই কথাগুলো ধারাবাহিকভাবে বলে যাওয়ার পর যখন বাংলার মানুষ প্রত্যাখ্যান করে এবং তার নেতৃত্বে সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি যে কথাগুলো বলে প্রচার করেছে, বাংলা প্রত্যাখ্যান করেছে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে ডুবেছে, তারপরে আবার এক কথা বলছেন কেন? কি জিজ্ঞাসা করেছেন একবারও? আগে জিজ্ঞাসা করে আসুন, তারপর আমাদের উত্তর। না, মুখ্যমন্ত্রী তো কাটমানি নিয়ে বলেছেন, এবং কোথাও কি প্রশাসনের অন্তরে কিছু সরকারি আমলা বা এত বড় সরকার, এত বড় রাজ্য, তাতে এত ভালো কাজ হচ্ছে, কোটি কোটি মানুষ উপকার পাচ্ছে, 99% বেশি কাজ ভালো হচ্ছে, কোথাও এটা তো সমাজ, তো কোথাও কোনো ভুল ত্রুটি অন্যায় ঘটতে পারে 0.0001%, সেই জায়গাটা কানে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী কড়াভাবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছেন, পদক্ষেপ নিচ্ছেন, থামাবার কথা বলছেন, এ তো ভালো কথা। এটাই তো অন্য কোনো দল করে না। চাকরি দুর্নীতি কাণ্ডে দেহটির বিধায়ক তৃণমূল বিধায়ক তাপস রায়কে ফের তলব করলো সিবিআই, নতুন করে আবার তারা সেটা ওদের তদন্তের বিষয়। কনসার্ন ব্যক্তি, কনসার্ন অ্যাকিউজড এবং তার লয়াররা আশা করি এই বিষয়টা বলতে পারবেন। এই মুহূর্তে এই নিয়ে কোনো বক্তব্য নেই। আমরা আশা করব যে ভোটের আগে যেগুলো রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে যে কাজগুলো করছিলেন এই সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা, ভোটের পরে তারা বিজেপির নির্দেশে নির্দিষ্ট রাজনৈতিক রং লাগানো তদন্ত করবেন না বলে তারা মানুষের রায় থেকে অন্তত বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়েছে। ভোটে হেরে যাওয়ার কোনো প্রতিশোধ হতেই পারে।
ভোটে হারলেই তো ওরা সিবিআই ইডি, এই পুরো সিবিআই ইডি বা সেন্ট্রাল এজেন্সিটা তো ভোটের জেতার জন্য চেষ্টা করা আর ভোটে হারার হিসেবে ব্যবহার করা। তাই সিবিআই ইডি সক্রিয় হলেই তার সঙ্গে কোথাও একটা বিজেপির রাজনীতির কোনো একটা উদ্দেশ্যের কাহিনীটা সামনে চলে আসে। কয়লা পাচার কাণ্ড সিবিআই আবার নতুন করে নেমেছে তদন্ত, যদি কর্মীকে গ্রেপ্তার আরে করেছে। তাতে দেখা যাচ্ছে কি ইসিএল তার কারা চালায়, কেন্দ্রীয় সরকার চালায়, তাদের লোকজনকে ধরছে। আপনারা দেখেছেন বিজেপি নেতারা একতরফা তৃণমূলের নাম করে কুৎসা করে গেল, আর সিবিআই ধরছে কেন্দ্রীয় সরকারের ইসিএল এর লোকদের। তো যদি কোথাও কোনো, আমরা তো বারবার বলছি, কয়লাটা কেন্দ্রের দফতর, কয়লা পাহারা দেয় কেন্দ্রের বাহিনী, কয়লার সঙ্গে রাজ্য সরকারের কোথাও কোনো সম্পর্ক নেই। খনি, কয়লা প্রোডাকশন, নিরাপত্তা, এই গোটা বিষয়টা কেন্দ্রের। তো ফলে সেখানে যদি কোথাও কোনো লিকেজ হয়ে থাকে তো সেটা কেন্দ্রের ওই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই হচ্ছে, তো সেখানে গিয়ে ধরপকড় করুক। হাইকোর্টে একের পর এক ডেট বেড়েই চলেছে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য, মানে আজকেও অর্ডার হয়েছে, এই মাসের গোটাটাও প্রায় থাকতে চলেছে। এই যে বাহিনীকে রেখে দেওয়া, এই যে বিপুল খরচ, প্রথম কথা হচ্ছে এটা একটা অকারণ খরচ হচ্ছে। রাজ্য পুরোদস্তুর শান্ত, এখানে কেন্দ্রীয় বাহিনীর কোনো প্রয়োজন নেই। দুই হচ্ছে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলি দখল করে থাকছে, তাতে পঠন পাঠনের প্রচুর অসুবিধা হচ্ছে। বারবার বলা হচ্ছে তাহলে বিকল্প ব্যবস্থা করুক। যাদের কেন্দ্রীয় বাহিনী রাখার এত শখ, তো তারা কেন্দ্রীয় সরকারের জায়গায় ব্যবস্থা করুক। কেন্দ্রীয় সরকার তাদের দপ্তরগুলোতে, তাদের জায়গায়, তাদের গেস্ট হাউস, এগুলো সব ব্যবস্থা করুক। স্কুল কলেজ এগুলোকে বন্ধ করে, সে তার পরিকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত করে সেই জায়গাগুলো সময় নষ্ট করার কি মানে আছে? অতুল চৌধুরী ইস্তফা দিলেন রাজ্য সভাপতি পদ থেকে, বলছেন এটা তো আমি তো এমনি ছিলাম, মানে টেম্পোরারি ছিলাম। দেখুন, রাজ্য কংগ্রেস একটা শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে চলছে। 2021 সালে সিপিএম এর সঙ্গে জোট করে শূন্য পাওয়া এবং পরবর্তীকালে এবারও ভরাডুবি শোচনীয়। একটা হচ্ছে রাজ্য কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, দুই হচ্ছে দিল্লিতে যে বিজেপি বিরোধী যৌথ নেতৃত্বের বিকল্প জোটের আবহ, তার বিপরীত সুরে বাংলায় তৃণমূল বিরোধী আচরণ চালিয়ে যাওয়া, এবং তিন, সিপিএম যেটা বাংলার 34 বছরের সর্বনাশ করেছে, সন্ত্রাস, হিংসা, নারী নির্যাতন, অপশাসন, রাজ্যকে পিছিয়ে দেওয়ার কাজ করেছে, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট। মূলত এই তিন কারণে রাজ্য কংগ্রেস লাটে উঠেছে। এক, নিজেদের সাংগঠনিক দুর্বলতা, দুই, জাতীয় রাজনীতির বিজেপি বিরোধী বিকল্প মঞ্চে তৃণমূলের গুরুত্ব সম্মান না বুঝে সেই জায়গায় বাংলায় এসে তৃণমূলের ক্ষতি করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা, আর তিন, সিপিএম এর সঙ্গে জোট করা, যেটা প্রকৃত কংগ্রেসীরা কখনো মেনে নেবে না। এগুলো আমরা বারবার বলে এসেছি। ফলে কংগ্রেস ভরপুর ডুবেছে, এবং সেখানে দাঁড়িয়ে যারা নেতৃত্বে ছিলেন তাদের নেতৃত্ব বাংলার মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, তাদের কথা বাংলার মানুষ শোনেনি। এবার তাদের দলের মধ্যে কে কি করবে তারা। আপনি কি মনে করেন যে অধীর চৌধুরীর পরিবর্তে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নতুন কোনো মুখ আনা উচিত কংগ্রেস? ওটা অন্য দলের ব্যাপার, আমাদের মনে করাকরির ব্যাপার নেই। আমরা বারবার বলেছি, তিনটে কারণ চিহ্নিত করে বলেছি, তার জন্য এত মিটিং, এত নাটকের দরকার নেই। এক, কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা, সংগঠন নেই। দুই, কংগ্রেস, রাজ্য কংগ্রেস, দিল্লি কংগ্রেস বা জাতীয় স্তরের যে বিজেপি বিরোধী যে জোটের আবহ এবং সেখানে তৃণমূলের গুরুত্ব, সেইটা না অনুধাবন করে বা অনুধাবন করে এ রাজ্যে তৃণমূল বিরোধী রাজনীতি করেছেন এবং বিজেপিকে অক্সিজেন দিয়েছে। আর তিন, সিপিএম এর সঙ্গে জোট করা, এটা প্রকৃত কংগ্রেসীরা কখনো মেনে নেবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা তো, মানে আমরা চোখের উপর দেখতে পাচ্ছিলাম ডুবতে চলেছে, তো ডুবেছেন। তো এবার তাদের কে দায় নেবেন, কে চলে যাবেন, কে আসবেন, সে ব্যক্তিগত ব্যাপারগুলো তাদের ব্যাপার। চিদম্বরমের কালকে বৈঠক হচ্ছে, এই কংগ্রেস তৃণমূল সম্পর্কের কি নতুন করে কোনো মাত্রা বা উষ্ণতা? দেখুন, পি চিদম্বরমজির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে কোনো বক্তব্য রাখবো না, কোনো মন্তব্য করব না। শুধু এইটুকু বলতে পারি যে কেন্দ্রে, দিল্লিতে ইন্ডিয়া জোট, মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোক্তা ছিলেন, নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে তৈরি,
মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই চান ইন্ডিয়া জোট শক্তিশালী হোক এবং মোদী সরকারের যত তাড়াতাড়ি পতন ঘটে সেখানে ইন্ডিয়া জোট বিকল্প সরকার তৈরি করুক। বাংলায় রাজ্য কংগ্রেস তারা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন দিয়ে চলছিল এবং তৃণমূলকে কুৎসা আক্রমণ সমস্ত রকম ভাবে ক্ষতি করার চেষ্টা করে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। ফলে দিল্লির জাতীয় স্তরের যে রাজনীতি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস, সেখানে যে তৃণমূল কংগ্রেস যে বিকল্প জোটের যে আধার ইন্ডিয়া, তাতে দায়িত্বশীল ভূমিকা পালন করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। সিএম পিএম কে চিঠি লিখেছেন এই ন্যায়িক সংহিতা, এটা নিয়ে নতুন করে একটা আলোচনা হোক। খুব স্বাভাবিক, এখনই যেন ইমপ্লিমেন্ট না হয়। কারণ এই যে নতুন আইনগুলি কার্যত গায়ের জোরে নিয়ে আসতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী অমিত শাহ যে আইনগুলি আনতে চলেছেন এবং এ সংক্রান্ত সংসদের যে কার্যক্রম, তাতে কার্যত বিপুল সংখ্যক সাংসদকে খানিকটা গায়ের জোরেও বাদ দিয়ে জোর করে এগুলিকে পাস করানো হয়েছে, সেগুলি দেশের সামাজিক কাঠামোর পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন এই তিনটি কোনো অবস্থায় এই মুহূর্তে তাড়াহুড়ো করে কার্যকর করবেন না, এটা বিস্তারিত খতিয়ে দেখা প্রয়োজন, বিশ্লেষণ প্রয়োজন, যা যা প্রয়োজন লিখে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। শিক্ষা দুর্নীতি নিট দুর্নীতির ক্ষেত্রে সিবিআই ইতিমধ্যে কেস স্টার্ট করেছে, তারা ডার্ক নেটকে দোষারোপ করছে। আরেকটা দিকে দেখা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্র কোথাও একই কুটিনে চলে এলো শিক্ষা দুর্নীতি নিয়ে। কেন্দ্রীয় সরকারের তো ওটা তো কোনো তদন্তই হচ্ছে না, নিজেদের দুর্নীতির তদন্ত নিজেরা করবে, এটা হয় নাকি কখনো? কেন্দ্রের পরীক্ষার যে কেলেঙ্কারি চলছে নিট এবং নেট, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, এর তদন্ত করছে সিবিআই। কেন্দ্রের দুর্নীতি তদন্ত করছে কেন্দ্রের সংস্থা। এরপরে কোনো তথ্য প্রমাণ আসল কি জানো, আসল মাথাদের ধরতে হবে, ধেড়ে ইঁদুরদের ধরে আনতে হবে, প্রভাবশালীদের আনতে হবে, সেগুলো তো আনতে হবে কেন্দ্রের এই দুর্নীতি থেকে। তো কে আনবে? সিবিআই কি করে আনবে? কারণ কেন্দ্রের দুর্নীতি আবার তদন্ত করছে কেন্দ্রের সংস্থা। আমরা বারবার বলছি সুপ্রিম কোর্টের কোনো মাননীয় বিচারপতির সরাসরি নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং যারা এর মধ্যে আছেন তাদের কাস্টাডিতে নিতে হবে। কনসার্ন ডিপার্টমেন্টের মন্ত্রী তার বাড়ির আত্মীয় স্বজনদের খাটের তলা দেখতে হবে এবং প্রধানমন্ত্রীকেও নৈতিক দায় নিতে হবে, নইলে এটা কি করে হবে? এত বড় কেলেঙ্কারি, প্রশ্ন ফাঁস, তার সঙ্গে এতগুলো সংস্থাকে দিয়ে কত টাকার কেলেঙ্কারির কথা শোনা যাচ্ছে, সেগুলো তো যথাযথ তদন্ত চাই। ওটা তো সিবিআই কে দিয়ে হবে না, তো কেন্দ্র ধামাচাপা দিয়ে দেবে সব। নিট দুর্নীতির মাস্টার মাইন্ড অমিত আনন্দের সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর ছবি আজকে ফোকাস করেছে আরজেডি। কয়েকদিন আগে আরজেডির বিরুদ্ধে অভিযোগ করছিল বিজেপি, তাদের যোগ আছে। বিজেপি মরিয়া হয়ে নজর ঘোরাতে চাইছে। আজকে তো আরজেডি পাল্টা দিয়ে দিয়েছে, পাশাপাশি দেখলাম তেজস্বী যাদব নিজেও তিনি সাংবাদিকদের সামনে যা যা বলার বলেছেন। যারা দোষী তাদের ধরা হোক, সুপ্রিম কোর্টের বিচারপতির আওতায় নজরদারিতে তদন্ত হোক। তো এইসব ভিডিও ফুটেজ ছেড়ে কি হবে? যারা যারা জড়িত কেন্দ্রের এই নিট পরীক্ষায় এবং নিট এবং নেট এই দুটোতেই যারা জড়িত তাদের অ্যারেস্ট করা হোক, তাদের পেছনে যারা আছে তাদের নাম অটোমেটিক্যালি আসবে, সময় নষ্ট করা হচ্ছে। মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড অমিত আনন্দ, তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী ছবি বিজেপি। হ্যাঁ, তো বোঝাই যাচ্ছে কাদের সঙ্গে কাটছে না। আরো তো অভিযোগ এসছে, এই যে অন্যতম মাস্টার মাইন্ড যাকে বলা হচ্ছে অমিত আনন্দ, তো তার সঙ্গে দেখা যাচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রীকে, বা এরকম ধরনের আরো কিছু কিছু খবর আসছে যে অমুক কোচিং সেন্টার বা অমুক তার সঙ্গে অমুক দলের নেতা কানেকশন বেরোচ্ছে। তো এইগুলো তো এবার স্ক্যানারে যখন আসছে যথাযথ তদন্ত করতে হবে, না হলে তো এই কেন্দ্রীয় সরকারে থাকা প্রভাবশালীরা এই গোটা তদন্তটাকে তো ধামাচাপা দিয়ে দেবে। সিবিআই কে, আমি আবার বলছি, নিজেদের কেলেঙ্কারি নিজেদের এজেন্সিকে দিয়ে তদন্ত করাচ্ছে, সিবিআই কে দিয়ে তদন্ত করছে না।
এই এত বড় নিট এবং নেট কেলেঙ্কারিটা ধামা চাপা দিতে সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। কারণ নিজেদের তদন্ত নিজেদের এজেন্সি, এটা হতে পারে না। এত বড় দুর্নীতির অভিযোগ যেখানে, সেখানে এই মুহূর্তে মাননীয় কোন সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে এই তদন্ত হওয়া উচিত এবং অবিলম্বে কনসার্ন ব্যক্তিদের কাস্টাডিতে সকলকে নিয়ে তদন্তটা করা উচিত। নতুন দিল্লি ক্রিমিনাল আইন রদ করার জন্য মুখ্যমন্ত্রী যে চিঠিটা দিয়েছেন, তাদের একটা প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের এই আইএস বা আইপিএস দের উপরে নিয়ন্ত্রণ হারাতে পারে আশঙ্কা করে কি চিঠিটা দিয়েছে? ওর সমস্ত রকম বিপদ আছে এর মধ্যে শুধুমাত্র একটি কারণকে চিহ্নিত করতে যাওয়া, এই জন্য করেছে ওই জন্য করেছে না। তাহলে যদি এবার ঘুরিয়ে বলা যায়, তাহলে কি ওই জায়গাটা কেন্দ্র আরো বেশি করে নাক গলাবার জন্য এটা করছে? ফলে ওরকম একটা দুটো না, এটা পর্যালোচনা করলে দেখা যাবে আমাদের দণ্ডবিধির যে পদ্ধতিগুলো রয়েছে, যে প্রক্রিয়াগুলো রয়েছে, তাতে সমস্ত দিক থেকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভেঙে সম্পূর্ণভাবে কেন্দ্র কিভাবে নাক গলাতে পারে, কেন্দ্র কিভাবে এই সিস্টেমটার মধ্যে প্রভাবিত করতে পারে, এবং আনুষঙ্গিক আরো কিছু সমস্যা ভয়ঙ্করভাবে উঠে আসবে, যেটা ন্যায় বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধক। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই আইনগুলি তড়িঘড়ি করে অর্ধেক সাংসদকে বলপূর্বক বার করে দিয়ে পার্লামেন্টকে কোনোভাবে এইগুলো সব করেছে। ফলে এগুলো যাতে তাড়াহুড়ো করে এইভাবে না কার্যকর করা হয়, মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। লোকসভা নির্বাচনের পরে যা মানে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে শহরাঞ্চলে বিজেপি আশা দেখছে যে তাদের ভোট বাড়ছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী কোথাও পুরো এলাকার ভোট নিয়ে যথেষ্ট উষ্মা প্রকাশ করেছেন। কোথাও কি পুরো পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল ব্যর্থ? আদৌ নয়, এগুলো সবকিছুর একটা প্রেক্ষিত থাকে, আমরা পর্যালোচনা করে দেখছি। লোকসভা ভোট ছিল, কিছু মানুষ কিছু দিনের জন্য সাময়িকভাবে হয়তো বিভ্রান্ত হয়েছিলেন, কিছু মানুষ কিছু দিনের জন্য হয়তো বিভ্রান্ত হয়েছিলেন। এই মানুষই আবার বিধানসভা বা পুরসভায় বিপুলভাবে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দেন। আমরা লোকসভা নির্বাচনেও দারুণ ফল করেছি, আমরা এতগুলি আসন পেয়েছি, আমরা দিল্লিতে বিরাট প্রভাবশালী ভূমিকা পালন করতে পারবো তৃণমূল কংগ্রেস। তার মধ্যেও যে সমস্ত এলাকায় আমরা ভালো করেছি, আরো ভালো করার চেষ্টা করব। যেখানে যেখানে একটু ঘাটতি আছে, সেখানে কোন কোন ফ্যাক্টর তার জন্য আরো ভালো করা দরকার, সেগুলো দল পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছেন। সেই জায়গাগুলোর যেখানে একটু ক্ষয়ক্ষতি আছে, সেগুলো সব মেরামত করার কাজ শুরু হয়ে যাচ্ছে। আজকে হাইকোর্টের শুভেন্দু অধিকারীর আইনজীবী নন্দীগ্রাম থানার একটি ক্ষেত্রে বলেছেন যে 1 মাসে খালি বিজেপি কর্মীদের বিরুদ্ধে 47টা মামলা হয়েছে, এবং অভিযোগ যে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করবার যদি একের পর এক মামলা সাজানো হচ্ছে। তো একই জিনিস তো যদি বলা হয় সিবিআই আর ইডির ক্ষেত্রে, যে কেন্দ্রের এজেন্সিগুলো একতরফাভাবে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা সাজিয়ে যাচ্ছে, তখন এই বিরোধীদের মুখটা কোথায় থাকবে? নন্দীগ্রাম এলাকায় বিজেপি, নন্দীগ্রাম, খেজুরি, এই জায়গাগুলোতে বিজেপি বহিরাগতদের এনে ওই জায়গাটায় সন্ত্রাস করে, এটা তো সব প্রকাশ্যে আলোচনা হচ্ছে, সবাই জানেন। তো বিজেপি গুন্ডামি করেছে, সেই জায়গাটায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তো স্বাভাবিক কথা। আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আসছেন, আগামীকাল মোদী হাসিনা বৈঠক, আরো একটা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। সেখানে কোনো মন্তব্য কোনো অবস্থান, যা অবস্থান যথাসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন। আরেকটা ছোট আছে আমার, ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত সবাইকে নিয়ে বঙ্গ বিবেক নামে একটা সংস্থা, তাদের শহরে মিছিল করার অনুমতি দিল আদালত। এখন বিজেপি নিজেরা পারছে না, বা সিপিএম নিজেরা পারছে না, বা কংগ্রেস নিজেরা পারছে না, এরা যদি এখন নাটক করার জন্য ছোট ছোট গ্রুপ তৈরি করে থাকে, সেই সব গ্রুপকে কাজে লাগিয়ে নাটক মঞ্চস্থ করবে, সেই সব আয়োজন তারা করছে। একে কি বলবো, যে রাজনৈতিকভাবে তাদের কিছু করার ক্ষমতা নেই, তাদের মিথ্যার রাজনীতি সন্দেশখালী থেকে অন্য সব জায়গায় ধরা পড়ে যাচ্ছে, তাদের চক্রান্ত ফাঁস হয়ে যাচ্ছে। এখন বিভিন্ন অন্য নাম দিয়ে তারা নাটকে 2-4টে মঞ্চ তৈরি করছেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে কলকাতা পুর এলাকা এবং জেলায় বিভিন্ন যে সরকারি জমি রয়েছে,
সেগুলোর অনেকাংশে বেআইনি ভাবে তৃণমূল দখল করে রেখেছে এবং সেগুলো নিয়ে বক্তা ওটা ওনাকে নিয়ে ভাবতে হবে না। আদি বিজেপিরা বলছে যে আদি বিজেপিরা বলছে যে তারা যে দলের মধ্যে জমি যেটুকু তৈরি করেছিলেন সেটাই নতুন বিজেপিরা, তৎকাল বিজেপিরা, দলবদলু বিজেপিরা গিয়ে তাদের জমিটা দখল করে নিয়েছেন। আগে দলের মধ্যে জমির লড়াইটা শুভেন্দুবাবু সামলান, বাকিটা সরকারি জমি যদি কেউ কোথাও দখল করে থাকে ইত্যাদি। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মিটিং করছেন, প্রশাসনকে বলেছেন, পুলিশকে বলেছেন, ওগুলো ওনাকে ভাবতে হবে না। বিজেপির ভেতরে জমি নিয়ে মারামারি চলছে, পুরনোরা বলছে নতুনরা এসে জমি কেড়ে নিচ্ছে, তারা ঘর ছাড়া হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে ঘর ছাড়া হয়ে গেছে। সেই সব ভেতরের জমি, ভেতরের ঘর আগে সামলাক। ওনারা হাইকোর্টের নির্দেশে এখন সরকারি যত স্কুল আছে সমস্ত শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা ওয়েবসাইটে ইমিডিয়েট আপলোড করে দিতে বলেছে এবং এও বলেছেন বেশ কিছু অযোগ্য শিক্ষক শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী গোটা বিষয়টা দেখছেন, যা বলার শিক্ষামন্ত্রী বলবেন। একটা কেজরিওয়ালের জামিন হয়ে যাওয়ার পরও, ট্রায়াল কোর্ট জামিন দেওয়ার পরও ইডি আবার তাকে আটকে রাখার চেষ্টা চালাচ্ছে। কোথাও কি দেখুন, ইডি মরিয়া হয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে আটকে রাখার চেষ্টা করছেন, তো সুতরাং সেটা বোঝাই যাচ্ছে যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মরিয়া হয়ে আটকে রাখার চেষ্টা। একবার জামিন হয়ে গেল, তিনি বেরোবার আগেই আবার একটা নতুন আইনি জটিলতা তৈরি করে দিল ইডি। এই ঘটনাগুলো যত ঘটবে তত বোঝাই যাবে যে বিজেপি এখনো কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং কেন্দ্রীয় এজেন্সি নির্ভর রাজনীতি, তারা প্রতিহিংসার রাজনীতিটা চালিয়ে যাচ্ছে। गवर्नर ने लॉ एंड ऑर्डर सिचुएशन को लेते हुए एक बार फिर से लेटर लिखा है। देखिए, गवर्नर जो खत लिख रहा है वो बेसलेस है, पूरा बेसलेस है। वो भाजपा और अपोजिशन ने जो कह रहा है वो उसका रिफ्लेक्शन ये गवर्नर जी के ये खत में या स्टेटमेंट में वही हो रहा है। वो भाजपा का आदमी है, राजभवन पूरा भाजपा का ऑफिस हो चुका है, बन चुका है। और गवर्नर साहब का एक तस्वीर देखा था, वो बुक पॉकेट में जगह पे वो कमल सिंबल था, भाजपा का सिंबल था उनका सीने में। तो जो गवर्नर अभी कर रहा है वो उसका पॉलिटिकली मोटिवेटेडली वो कर रहा है और दिल्ली का भाजपा को प्लीज करने के लिए, उनका गवर्नर को टेन्योर ठीक ठाक रखने के लिए वो भाजपा वाला काम कर रहा है। क्योंकि थोड़ा बहुत वो अदर केसेस है रजिस्टर्ड, अगर उसका गवर्नर पोस्ट चला जाएगा तो थोड़ा बहुत प्रॉब्लम होने का ये प्रॉब्लम है। तो इसीलिए वो अभी दिल्ली को गुड बुक में रहने के लिए अभी वो एक तो हाई डोज में भाजपा वाला काम कर रहा है। शुभेंदु अधिकारी का कहना है कि पोस्ट वायलेंस जो हो रहा है यहाँ पर वो टीएमसी करवा रही है, जिसकी वजह से सीआरपीएफ का यहाँ रहना अभी भी जरूरी है। देखिए, शुभेंदु अधिकारी का जो बकवास है ना, आप लोग बहुत एंटरटेन किया और इतने आपका उसका इतना स्टेटमेंट इतना दिन तक चलाने के बाद भी भाजपा का ये हाल हुआ है बंगाल में। उसी से पूछिए, ये भूल भाल स्टेटमेंट उसका सब्जेक्ट है, बेसलेस, टोटल लाइज। भाजपा का एक ही घर छड़ा आदमी है, वो है दिलीप घोष, जिसका घर शुभेंदु बाबू और सुकांत बाबू ने छीन लिया था मिदनापुर से। बाकी उसका जो लीडरशिप का जो फेलियर है, दे हैव बीन डिफीटेड, वो हार चुका है। इससे डिविएट करने के लिए, इशू डिविएट करने के लिए नाटक कर रहा है। अधीर रंजन चौधरी ने प्रेसिडेंटशिप से रिजाइन दे दिया, ये उसका प्रॉब्लम है। अब देखिए, ये जो कांग्रेस है, ये कांग्रेस तो बहुत बुरी हाल है बंगाल में, तो नहीं कुछ नहीं है। 3 पॉइंट्स है। वन इज कांग्रेस का कोई ऑर्गेनाइजेशन नहीं है। दूसरा पॉइंट इज दिल्ली में कांग्रेस, वो दिल्ली का जो अपोजिशन पॉलिटिक्स है वहां पर तृणमूल रेस्पॉन्सिबल एंटी भाजपा रोल प्ले कर रहा है और यहाँ पर तृणमूल को डिस्टर्ब कर रहा है, बीजेपी को ऑक्सीजन दे रहा है बंगाल में। वो तो बंगाल का मानुष रिजेक्ट कर दिया। और तीसरा है ये सीपीएम, जो इतना दिन तक बंगाल के जमीन पर टॉर्चर किया, उसका साथ वो गठबंधन किया। ये कोई कांग्रेस वर्कर ये सपोर्ट नहीं करेगा। तो उसका फेलियर, जीरो होना, असेंबली में जीरो होना, लोकसभा में इतना बुरी तरह से रिजल्ट तो होना ही था।
तो इसके बाद उसका कौन रहेगा कौन नहीं रहेगा, इसका सिग्निफिकेंस क्या है? नीट की इंक्वायरी सीबीआई कर रही है, इसे कैसे देखेंगे? ये देखिए, सेंट्रल गवर्नमेंट का स्कैम है, द लार्जेस्ट एजुकेशन स्कैम मोदी जमाने में हो रहा है। ये नीट और नेट सेंट्रल गवर्नमेंट का, उसका स्कैम और उसका ये एजेंसी सीबीआई, ये कैसा होगा? ये सीबीआई को इस्तेमाल कर रहे हैं इन्वेस्टिगेशन के लिए नहीं, सीबीआई को वो पूरा जो स्कैम हुआ है वो धामाचापा देने के लिए वो ये सीबीआई को मिसयूज कर रहा है। इसीलिए हम लोग का कहना है सुप्रीम कोर्ट का किसी रेस्पेक्टेड जस्टिस का अंडर में सुपरविजन में डायरेक्टली ये इन्वेस्टिगेशन होना चाहिए। ये सीबीआई जो है ये तो पूरा सब सप्रेस कर देगा, उससे कोई बड़ा कोई अरेस्ट भी नहीं होगा, कुछ भी नहीं होगा। वो सीबीआई को इस्तेमाल कर रहा है खुद का आदमी को बचाने के लिए। थैंक यू। धामाचाপাটা ভালো